গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে অনেক দিন পরে আমার বাবা আসবেন আমাদের বাড়িতে। সকাল থেকে কয়েকবার ফোন করে বাবাকে অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে রাজি হয়েছেন। কেন আসছেন, কি বৃত্তান্ত, সবটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আপনাদের সাথে দুটি খুব সহজ রান্নার রেসিপি আমি শেয়ার করতে চলেছি। চলুন তাহলে আজকে দিনটাকে শুরু করা যাক। মর্নিং। মাউনি সকালবেলায় উঠে কিচেনে, আর বাবু এখানে পিঠে টেস্ট করছে। আপনারা অনেকেই বলেছেন দিদি পেঁয়াজ রসুন খাচ্ছ না কেন, ঠিকই বলেছেন আর ঠিকই লক্ষ্য করেছেন। এই দেখুন আমার পেঁয়াজ গাছ পুরো বেরিয়ে কি অবস্থা, ঝুড়ির মধ্যে খুবই বাজে অবস্থা। তা মামনি বলেছে তোমার ঘরেই সব গাছ হয়ে যাবে। আসলে মামনি পেঁয়াজ রসুন খান না, কোনোদিনই খাননি। সেই কারণে উনি যবে থেকে এসেছেন আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। তবে আমারও ইচ্ছে আছে, কিন্তু উত্তম ছাড়তে চায় না এখনই। যাই হোক, শীতকাল শুরুর পর থেকে তো ডায়েট বলে আর কিছু নেই, কোনো কন্ট্রোল নেই। যা পাচ্ছি যখন পাচ্ছি সব খেয়ে নিচ্ছি। সেই কারণে সকালটাই একটু হেলদি শুরু করার চেষ্টা করি। এখানে আমি 1 চামচ জোয়ান, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি দিয়ে 3 গ্লাস জল ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে ছেঁকে নিলাম আর 3 জনে খেয়ে নেব। বাবু সকালবেলায় মধু জল খেয়ে নিয়েছেন। চলুন নিচে যাচ্ছি সাত তাড়াতাড়ি, কারণ আমার বাবা এসেছেন। বেশ কিছুদিন পরে বাবা আবার এসেছেন। আসলে সকাল সকাল ফোন করে ডেকেছি। বলো কি বিষয়? আর বসো বসো, আগে তো বসো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আপনারা তো জানেন গতকাল অনেক পিঠে বানিয়েছি, তো এখন সব পিঠেই বলতে গেলে ধরাই রয়েছে। রাত্রেবেলায় আমরা খুব অল্প খেয়েছিলাম, সেই কারণেই বাবাকে ফোন করে ডাকা। আমার বাবা পিঠে খেতে, মানে বিশেষ করে মিষ্টি জিনিস খেতে খুব খুব ভালোবাসে। এই প্রথমবার বাবাকে ডেকে নিজে হাতে তৈরি করে পিঠে খাওয়াবো। এই নাও। মটরশুঁটিটা বড় হয় মটরটা, আর এটা মটরটা ছোট হয়। তোমার মা বানিয়েছে, প্রথমবার পিঠে বানিয়ে দিল তোমার মা তোমাকে। খাবে না করছো, তাও অল্প করে দিয়েছি। ভালো পিঠে মনে হচ্ছে, আমি দেখলাম তো পিঠে বানানোর দিন। তাহলে ওই আমি পুলি পিঠেটা তোমায় বক্সে করে দিয়ে দিচ্ছি, তুমি পাটি সাপটাটা খেয়ে নাও। পাটি হলো হয়েছে, পাটি সাপটা খেয়ে নাও বাবা। তোমার ওই পাটি সাপটার মধ্যে পান পিষে দিলে কি বিষয় বুঝলাম না। পান ফ্লেভারে পাটি সাপ। পান ফ্লেভার। হ্যাঁ, বলছিল লক্ষ্মীরা, আমি পানের ফ্লেভারটার মধ্যে দিল, তুমি হাত দাও, তোমার হাত দিল না, তোমার মেয়ে কত সুন্দর করে ঘুরি ঘুরি বানিয়ে ফেললো। খেয়ে বলো কেমন হয়েছে। আর একটা বাইট নাও, তাহলে ক্ষীর পাবে। মাখা সন্দেশ দিয়া। মাখা সন্দেশটা বাড়িতে বানিয়েছি আমরা। কি করে বানিয়েছি সেটা বলছি তোমার। গুড়ের মাখা সন্দেশ। হ্যাঁ, গুড়ের মাখা ভালো, এখন বানানোর কোনো ব্যাপার না। বানিয়েছে না, তাহলে বাবাই কিন্তু বাবা একটু খেতে দিচ্ছে পুলি পিঠে, দুধ পিঠে। বাবাকে ডাক দাও গাছ। তুমি তার বাড়ি ঢুকবে না? সকালবেলা উঠে এখানে গোল টেবিল বৈঠক বসেছে। বাবা দেখাচ্ছে যে বাবার পায়ে সেই লেগেছিল, আপনাদেরকে বলেছিলাম যে আমার বাবার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই ব্যথাটা এখনও আছে। আমি বাবাকে ওটাই জিজ্ঞাসা করছি যে হাড়ে ব্যথা আছে না মাসলে। বাবা বললো না, উপরের স্কিনটা একটু ব্যথা করে, এখনও তো ভেতর থেকে পুরোপুরি সারেনি, ছোটোখাটো না, বেশ ভালোই লেগেছিল, মানে কপাল জোর, মানে কিছু হয়নি সেরকম বড় কিছু। টাটা। হ্যাঁ, বহুদিন পরে এলে তুমি আমাদের বাড়ি, আমার সময় আবার এসো। হ্যাঁ, চলুন দেখি কি করছে উত্তম কুমার আমার। ও দেখছি গাছগুলোতে জল দিচ্ছে। আর চলুন আপনাদেরকে একটা জিনিস দেখায়। আর আজকে ছাদ বাগানটা না একটু অন্যভাবে সাজাবো আপনাদের সাথে নিয়ে। এই দেখুন, এটা কি গাছ বলুন তো? স্ট্রবেরি গাছ। কি সুন্দর ফুল হয়েছে দেখেছেন? আর এই হলো আমার লেটুস পাতা, ছোট্ট একটা চারা এনেছিলাম, কি সুন্দর হয়েছে। আর এই হলো লেমন গ্রাস, এখনো এর চেহারাটা ঠিক হয়নি। যে এটাতে পুরো এমন ভাবে মিলিবাগ একে ধরেছিল, আজকে উত্তম এগুলো সব স্প্রে করেছে, শ্যাম্পু স্প্রে করেছে। আশা করা যায় এখন আবার 15 দিন মিলিবাগ আসবে না। এইটা আমার সেই ধূসর রঙের বা ওই ধূসর বা পার্পেল মিক্সিং যে কালার, সেই রঙের জবা ফুলের গাছটি, আমেরিকান জবা বলছে। তাতে দেখেছেন কীরকম মিলিবাগ ধরেছে। ফুল গাছে, বিশেষ করে জবা গাছে তো খুব মিলিবাগের উৎপাত হয়। তাদেরকে মানে তাড়ানোর সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে আমার মনে হয় একটু শ্যাম্পু জলে গুলে স্প্রে করে দেওয়া।
এইদিকে মুখ করে দাও ফুলগুলোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। টবগুলোতে ড্রেনিং সিস্টেম এত ভালো যে জল দিলেই হড়হড় করে বেরিয়ে যায়, আর তার সাথে মাটিও চলে যাচ্ছে। এইগুলো ঠিকঠাকভাবে সেই সময় ওরা মাটি ভর্তি করে দেয়নি, হয়তো খোলামকুচিতে ঠিক করে দেয়নি, সেই কারণে এরকম সমস্যা হচ্ছে। আর কবে থেকে ট্রে অর্ডার করেছি এখনও সেই ট্রে আসেনি। আজকে আমার সেই বড় যে নার্সারিটাতে আমি যাই মাঝে মধ্যে একটু দূরে বাড়ি থেকে, সেখানে যাওয়ার প্ল্যান আছে, দেখি যেতে পারি কিনা। যদি ওই নার্সারিতে যাই তাহলে ট্রে নিয়ে এসে এই গাঁদা গাছের প্রত্যেকটা টবের নিচে ট্রেগুলো দিয়ে দেবো। আর ওদিকে আমার চন্দ্রমল্লিকা গাছগুলো তো দেখলেন, ওদের ফুল ফোটা এবছরের মতন শেষ হলো। কেটে দেব, নিচ থেকে গাছগুলো বাঁচিয়ে রাখবো, মাদার গাছ, সেখান থেকে পরের বছর আবার চারা তৈরি করব। আর এখানে ছাদটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে নার্সারিতে যাব প্ল্যান আছে, তো কিছু গাছ অবশ্যই আসবে। আমি নার্সারি যাবো আর খালি হাতে ফিরবো তা তো হয় না, তাই একটু পরিষ্কার করে রাখছি। আর স্নানের সময় উত্তম একটা পাইপ দিয়ে ধুয়ে দেবে ছাদটা ভালো করে। আর আপনাদেরকে আমার ছাদ বাগানটা একটু দেখাই। খুব বেশি গাছ আমার নেই, কিন্তু আমি খুশি। এবার নিচে যাব, উত্তম বুঝি বাজার থেকে এলো। হলো বাজার? পেয়েছো সব কিছু? দাও। আজকেও সে প্লাস্টিক দিয়েই দিয়েছে, প্লাস্টিক নিতে বারণ করলাম। লঙ্কা টঙ্কা কি করবে? ঠিক আছে, কুলোর ওপরে সব নামাই। দুদিন ধরে কেমন গরম অনুভব হচ্ছে। শীতের এই ফ্রেশ সবজি জানি না আর কদিন পাওয়া যাবে, তবে এই ছুটির দিন করে যখন ও ব্যাগ ভরে সবজি আনে না, বেশ ভালো লাগে। আর আপনারা আমাকে একজন কমেন্টে বলেছিলেন যে দিদি তুমি প্লাস্টিক নিয়ে এত কথা বলো, তাহলে দাদা প্লাস্টিকে করে কেন বাজার করে নিয়ে আসে। আসলে কি বলুন তো, ও না বেশিরভাগ দিনই ভুলে যায় জানেন তো বাজারের ব্যাগ নিয়ে যেতে। একটু হয়তো অন্য কোনো কাজে গেল আর সেই পথে বাজার করে নিয়ে চলে এলো। আর অফিসের ব্যাগে যে একটা এরকম কাপড়ের বাজারের ব্যাগ ওকে দিয়ে দেবো, বাবু তিনি সেটা বহন করবেন না। মানে এই হয়েছে আমার জ্বালা। তবে আপনাদের এই কমেন্টটা পেয়ে আমার বড় উপকার হয়েছে, তিনি একটুখানি এই বিষয়ে সচেতন হয়েছেন। টিস্যুর মধ্যে করে ধনেপাতাটা রেখে দিলাম, তাহলে ভালো থাকবে, অনেকদিন তাজা থাকবে। আজকে যে রান্নাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি শর্ট ভিডিও, তার আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ডিটেলসে যদি একটু আমি এটা ডিসক্রাইব করে দিই, সেই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে আরও একবার শেয়ার করে নিচ্ছি। পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে হালকা গরম জলে, মানে গরম জলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে এই পালক পাতাগুলোকে আপনাকে একটু ব্লাঞ্চ করে নিতে হবে, একেবারেই মানে দিয়ে বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই, দেওয়ার পরপরই তুলে নিতে হবে। তারপরে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে, ঠান্ডা জলে দেওয়ার পরে ওটাকে পেস্ট করে নিতে হবে। আর এখানে সয়াবিন নিয়েছি আমি হামদর্দের, আর সয়াবিনে প্রথমে লবণ আর হলুদ একটু মাখিয়ে নিলাম, আর এর মধ্যে দেবো একটু চিলি ফ্লেক্স, কিন্তু এটাকেও একটু মাখিয়ে নেব, তারপরে একটু তেলে ভেজে নেব। আপনারা বুঝতেই পারছেন বানাচ্ছি সয়া পালক। সয়াবিনটা ভাজা হয়ে যাওয়ার পর আবার একটু কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর জিরে, আর এখানে বেটে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো। সেই মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টিস্পুন করে, আর পরিমাণ মতন লবণ, আর 1 টেবিল চামচ টক দই। তারপরে পালং শাক পাতা বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সয়াবিনগুলো। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। অবশ্যই মশলাটা কষে যাওয়ার পরে আমি পালক বাটাটা অ্যাড করব, আর নামিয়ে এর উপর দিয়ে দিলাম একটু বাটার। আর মিষ্টির জন্য আমি একটু আজকে চিনি ব্যবহার করেছি, আপনারা গুড় বা যা খুশি আপনাদের ব্যবহার করতে পারেন। এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে। আজকের মেনুতে এখানে তো সাদা ভাত, এখানে আলুর দম, এখানে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে পালং শাক দিয়ে সয়াবিন দিয়ে সয়া পালক। এই যে উত্তম কুমার রিভিউ দিতে দিতে আবার উঠে এখানে চলে এসেছে, আর আমি এখানে বসবো। আর এই যে তরকারিটা দেখছেন, এটি আগের দিনের পালং শাক, বড়ি, বেগুন, আলু দিয়ে একটা তরকারি, খুব ভালো লাগে খেতে। আর ফ্রাইড রাইসের সাথে রয়েছে আলুর দম, তবে আমি সয়া পালক দিয়েই খাবো। রাতের বেলায় মটরশুঁটির কচুরি বানানোর ইচ্ছে আছে, সেটা দিয়ে সয়া পালক খেতে কিন্তু দারুণ লাগবে। ফ্রাইড রাইস দিয়েও কিন্তু সয়া পালকটা খেতে খুব ভালো লাগলো। আমরা খেয়ে দিয়ে উঠার একটু রেস্ট করিনি, আমরা যাচ্ছি নার্সারি। উত্তম একটু রেস্ট করবে, কিন্তু আমি করতে দিইনি।
নার্সারি যেতে যেতে আপনাদেরকে একটা কথা বলি, অবশ্যই প্রত্যেকে বাড়িতে সয়া পালক বানাবেন আর আমাকে রিভিউ দেবেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন পালক পনির না সয়া পালক, আমি কিন্তু সয়া পালককেই একে রাখবো। এটাও হতে পারে ডেলি বেসিসে আমরা পনির খাই, সেই জন্য হয়তো পনির অত ভালো লাগে না, সয়া পালকটা একটু নতুনত্ব বলে এত টেস্টি লাগছিল খেতে। যাই হোক, এখন যাচ্ছি তো নার্সারি। আর এটা হলো অঞ্জনা নদী, নদীটার অবস্থা খুবই খারাপ, দেখুন পুরো কচুরি পানায় ভরে গেছে। এর পাশেই আমাদের স্কুল, ছোটবেলায় যখন স্কুলে আসতাম নদীটা কিন্তু খুব সুন্দর ছিল। চলে এসেছি আমরা নার্সারিতে, এই ফুলগুলোর কথা বলছিলাম বুঝলে। নার্সারিতে এলেই না মনটা ভরে যায়, দেখুন পিটুনিয়াগুলো কি সুন্দর লাগছে। হ্যাঁ, আরে বাপরে কত খুশি হয়ে গেছে, গোলাপ দেখে মাথায় তো গোলাপ দেখাও, আরে বাপ হেবি সুন্দর। এদের বাড়িতে কি, এখানে কি বাড়ি বলছি, নার্সারি থেকে হনু আসে না? আমাদের তো হনু তো সব খেয়ে শেষ করে দিল। উত্তমের প্রিয় রং হচ্ছে রানী, আর রানী রঙের ওই গোলাপটি দেখে ও মানে নেবেই। আর খুব বেশি দাম না, জানেন তো, 50 টাকা চাইলো। মানে খুবই ভালো লাগছে গোলাপের এত বাহার দেখে। আর কি বলবো, ডালিয়া, গাঁদা, আর এই সময় ওনারা নতুন করে আবার গাঁদা লাগাচ্ছেন, বলছেন মার্চ মাস পর্যন্ত ফুটবে। এই দেখুন এগুলো সব নতুন চারা। আর আপনাদেরকে পেনজি দেখাই, পেনজির এই হলুদ রংটার একটা বাই কালারের পেনজি আমার এত ভালো লেগেছে। এটা তো ব্লু, আর এই দেখুন হোয়াইটের সাথে পুরো পার্পেলের, কি দারুণ না কম্বিনেশনটা। ভাবছি এই হলুদটার ওই বাই কালার দুটো নেব। উত্তম গোলাপ নেওয়ার জন্য আমার মাথা খারাপ করে দিয়েছে, কিন্তু আমি বাড়ি থেকে প্রমিস করে এসেছি আমি গোলাপ নেব না, একটু ডালিয়া দেখি চলুন। এটা ভালো লাগছে, দুটো ডালিয়া নিয়ে নিই বুঝলে। নেবে না? ভদ্রলোক এত ব্যস্ত, দেখুন আমরা ভেবেছি যে 4:30-র মধ্যে বাড়ি পৌঁছে যাব, কিন্তু প্রায় 5টা বাজতে গেল, এখনো আমরা নার্সারিতে। এতক্ষণে ওনাকে ফাঁকা পেয়েছি। হ্যাঁ, টব রেডি। আচ্ছা, কি কি কালার দেবো? সাদা পেঁয়াজি, সাদা পেঁয়াজি। কি কি গাছ নিয়েছি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। যে পথ দিয়ে আমরা এসেছিলাম নার্সারিতে, অন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কারণ বাজারের মধ্যে দিয়ে আমরা যাব। তার কারণ যা নিতে এসেছি এখনো সেটাই নেওয়া হয়নি, ট্রে নিতে হবে আমাদেরকে। বাড়ির কাছে নার্সারিটিতে অনেক দিন ধরে অর্ডার দিয়েও ট্রে পাইনি, আজকে এখানে এসেছি। এটা তো অনেক বড় নার্সারি, তো এদের কালেকশনও অনেক বেশি। এসেছি আমরা টবের নিচে যে ট্রেগুলো দিই সেই ট্রে নিতে। এইখান থেকেই আমি অনেক গাছ নিই। যেখানে গেছিলাম ওটা হচ্ছে ওদের মেন আর কি, ওখানে ওরা গাছ তৈরি করে, গাছ বিক্রি করে, আর এটা হচ্ছে ওদের দোকানটা, মানে সবটা এখানে। এখানে বিভিন্ন রকম টব আছে, প্রচুর টব এখান থেকেই নেওয়া আমার সব। এই পিটুনিয়াটা মার্চ পর্যন্ত ফুটবে না, যেটা দিল তোমার বাবা। আমাদের ট্রে গাছ সব নেওয়া হয়ে গেছে, এখন ফিরছি বাড়ি। মানে কত খুশি আমি, দেখেছি ফুল গাছ আমার ভীষণ ভালো লাগে। আমি আর পারছি না, নামিয়ে দিলাম এখানে, তুমি নিয়ে যাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ছুটির দিনে এই কফি বানানোর দায়িত্বটা থাকে উত্তমের। বাবুর খাওয়া হয়ে গেছে, আর এখানে মামুনি আমরা সব এখন কফি খাবো। আসলে বাবু খেয়েছে প্লেন দুধ, আর আমরা নিয়ে বসেছি কফি। কফি খাওয়ার পরেই আমি চলে যাব রান্না করতে রাতের, কারণ শ্বশুরমশাইয়ের রাতের খাবার সময় হয়ে গেছে। প্রথমে কচুরি বানিয়ে নেব, তারপরে রুটি বানাবো, কারণ শ্বশুরমশাই তেলে ভাজা খাবার বেশি পছন্দ করে না, অনেকটা বয়স হয়েছে তো। এবার একটা বাটি করব, বাটি করে নিই, এর মধ্যে পুর দেব, মটরশুঁটি, যেটা পুর বানিয়েছি। এটা হচ্ছে মটরশুঁটির পুর, এটাকে এরকম ছোট ছোট করে বল বানাবো, বল বানিয়ে ভেতরে পুর দেবো। বন্ধ হয়ে গেল, এটাকে একটু গোল্লা পাকাবো, তারপরে হাত দিয়ে একটু স্প্রেড করে দেবো ভেতরটা, তারপরে বেলবো। হাত দিয়ে যদি ভেতরে মটরশুঁটির ওই পুরটাকে একটু স্প্রেড করে দেওয়া যায়, তাহলে বেলার সময় সুবিধা হয়, ফাটে না আর কি। তেল দিয়ে না বেলে আপনারা আটা দিয়েও বেলতে পারেন। সেক্ষেত্রে একটা সমস্যা যেটা হয়, সেই আটার গুঁড়োগুলো না তেলের মধ্যে পড়ে যায় আর তেলটা কালো হয়ে যায়। তবে তেলটা অনেক হিট হয়ে গেছে, আমার এই কচুরিটা একটু বেশি লাল হয়ে গেল। বয়স হয়ে গেলে মানুষ মনে হয় শিশুর মতন আচরণ করেন।
আমি যেই কচুরিটি তুলে রাখলাম প্লেটে, আমার শ্বশুরমশাই এসে একটু করে নিয়ে বললেন, এটা কি বানিয়েছো দেখি একবার টেস্ট করে। এত ভালো লাগলো বিষয়টা আমার। সেদিন যখন পিঠে বানাচ্ছিলাম সেদিনও উনি ওরকম করেছেন। সেদিন আমি একটু অবাক হয়েছিলাম, আর আজকে আমি না হেসে দিয়েছি একেবারে। যাই হোক, আর এই দেখুন এই কচুরিটা একদম ঠিকঠাক আছে। তো বাবু বললেন যে একটা যেহেতু এমনি খেয়ে নিয়েছেন আর এই একটাই উনি নেবেন, তাই এবার কচুরি বানানো বন্ধ করে বানাবো রুটি। তবে এই একটা কচুরি বানিয়ে দিই উত্তমকে। আর কচুরি না গরম গরম না খেলে ভালো লাগে না, ভেজে রাখলে এখন ঠান্ডা হয়ে যাবে আমাদের খেতে খেতে। সেই জন্য আগে রুটিটা বানিয়ে বাবুর খাবারটা দিয়ে নিই, তারপরে আমাদের জন্য আবার বানাবো। মটরশুঁটি কচুরি বানানোর জন্য পুর আমি যেভাবে বানিয়েছি সেটা একটু বলে দিই। মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার হালকা তেল দিয়ে, মানে সাদা তেল, তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে ওই পেস্টটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে লবণ আর মিষ্টি দিয়েছি। পারলে একটু জিরের গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়। ভালো করে ওটাকে শুকিয়ে নিতে হবে। পুরো ড্রাই হয়ে গেলে পারে ফাটবে না আর বেলতে সুবিধা হবে। বাবুর খেয়ে ভীষণ ভালো লেগেছে। আসলে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে মানুষের অনেক কিছু মনে থাকে না। এর আগেও আমি ওনাদেরকে বানিয়ে খাইয়েছি, কিন্তু ওনার মনে নেই। আর এখন মামনির খাবার রেডি করে দিয়েছি, আর আমরাও মামনির সাথে একসাথে খেয়ে নেব। যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি।